হত্যা, গুম, দখল, সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেকদের। জাতিকে মেধাশূন্য করার অন্যতম কারিগর ডাক্তার দীপু মনি গ্রেপ্তার। হত্যা চেষ্টার অভিযোগ, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আওয়ামী দুঃশাসনে গত ১৫ বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলে বিশেষ একটি অংশে নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে ২১ টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, সদ্য আটক মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত ১৫ বছরের বেশি সময় দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। ২০১৭ সালের ২৭ নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক। এর ২ বছর আগে ২০১৫ সালে ২৫ নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্ত চিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম ২১ টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের ৬ জানুয়ারি আটক করা হয় ২১ টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে ২০১৭ সালের ১১ জুন পর্যন্ত দীর্ঘ ২.৫ বছর বন্দী করে রাখা হয়। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহাইলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহাইল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলেপেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দাও। এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে ২০২১ সালের ১৭ এপ্রিল ৫ জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহাইল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে।
প্রায় ৬ বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন ৫ আগস্ট গণ অভ্যুত্থানের দুদিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআই-কে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকুরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে। বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এম সোহাইল বিভিন্ন পদে দায়িত্বরত অবস্থায় নিজেকে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত করার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। রাজধানী বারিধারা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ডাক্তার দীপু মনিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়। পুলিশ জানায় দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কাল তাকে আদালতে তোলা হবে। শেখ হাসিনার 18 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছে তাতে দীপু মনির নামও রয়েছে। দীপু মনির 900 কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার পর 15 বছরে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। সবশেষে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যানুযায়ী 2008 সালে তুলনায় তার সম্পদ বেড়েছে 59 গুণ। আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাঁদপুর 3 আসন থেকে 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচন করেই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর থেকেই এলাকায় ক্ষমতার শীর্ষে আসীন হন তিনি। একের পর এক বিদেশ যাত্রার রেকর্ডও গড়েন তিনি। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। 2008 সালের হলফনামায় দেয়া নিজের পেশা থেকে বছরে আয় দেখান মাত্র 3 লাখ টাকা। আর 2023 সালের দেয়া হলফনামায় আয় দেখিয়েছেন 1,23,00,000 টাকা। 2008 সালে দীপু মনির অস্থাবর সম্পদ ছিল 5 লাখ টাকার। 2023 সালে হলফনামায় দেখানো হয় প্রায় 3 কোটি টাকার সম্পদের হিসেব। 2008 সালে তার কোনো স্থাবর সম্পদই ছিল না, অথচ 15 বছরে তিনি প্রায় 4 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক বনে যান। 2018 সালে শিক্ষামন্ত্রী হন ডাক্তার দীপু মনি। বিতর্কিত পাঠ্যসূচি তৈরি করে জাতিকে মেধাশূন্য করার অন্যতম উদ্যোক্তা তিনি। সবশেষ শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। খুরশিদ আলম মুকুল, 21শে টেলিভিশন। এদিকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
2011 সালে 6 জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। ঘটনার 13 বছর পর সোমবার হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। 13 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সাথে এমন অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগঠিত এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করতে চেয়েও সে সময় ব্যর্থ হন জয়নুল আবেদিন ফারুক। গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে মামলার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমার বন্ধু আশরাফ উদ্দিন নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেননি, মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। আবার আমন্ত্রণ 21 সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় 17 বছর পর সচল হল। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে 2007 সালের 25 এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা সিআইসি। পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ারগুলো হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে শেখ হাসিনা দিল্লিতে বসে ভণ্ডুল করতে চাইছেন। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারকে স্বাগত জানায় বিএনপি। আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে দিতে, যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এর আগে স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দলের পূর্ণ সমর্থনের কথা জানান বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচনা সৃষ্টি করছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি শেখ হাসিনা দেশকে বিএনপি শূন্য করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন। বিরোধী দলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোনো না কোনো সময় অত্যাসন্ন হয়ে উঠবে। এই ভয় থেকে বিরোধী দল মুক্ত বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্তকর চেষ্টা করেছেন শেখ হাসিনা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে গতকাল রোববার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন হাইকোর্টে রিট করেন। সোমবার রিটের শুনানি হয়। এ সময় বলা হয়, দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 সাল থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে দেয় এই সংশোধনী। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয়, তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। সংশোধনী আজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্টাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। আবেদনকারীদের এমন বক্তব্য খতিয়ে দেখা হবে। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনীর মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি করেছিল শেখ হাসিনা সরকার। রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং 7 জানুয়ারি নির্বাচনটা যদি না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার এই রিট করেন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে কাল। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুদক চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, NBR চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, BFIU প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। আমরা চাই দ্বিতীয় হচ্ছে যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর ডিসেম্বরের পর থেকে এই প্রথম এ ধরনের রোগী পাওয়া গেল। তবে ভাইরাসের ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ব্যক্তি 33 বছর বয়সী একজন পুরুষ। তিনি কখনো বিদেশ ভ্রমণ করেননি। ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, আক্রান্ত ব্যক্তির দেহে 1 সপ্তাহেরও আগে উপসর্গ দেখা দেয়। প্রথমে জ্বর, তার 4 দিন পরে দেহের বিভিন্ন স্থানে ফুসকুড়ি হতে থাকে। মুখ, পিঠ, ঘাড়, হাত ও পায়ের তালু পর্যন্ত ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। গেল বুধবার এই ভাইরাস নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি তাদের সর্বোচ্চ সতর্কতামূলক ঘোষণা।
কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়লে এই পদক্ষেপ নেওয়া হয়। সুইডেন এবং পাকিস্তানেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবার খেলার সংবাদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই দিনে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এই ওপেনারকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিন বিসিবিতে আসেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালও। আসিফ মাহমুদ ও তামিম ইকবালের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এই সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিজরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। এছাড়া একাডেমি ভবনে যান তারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। নারী ও টি-20 বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতেই বিসিবিতে আসেন বলে জানান আসিফ মাহমুদ। নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এদিকে একই দিনে তামিমের বিসিবিতে আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। কেন এই দেশ সেরা ওপেনার বিসিবিতে এসেছিলেন সেই কারণটাও জানা যায়নি। অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স। এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। বিসিবির অবকাঠামোর সুযোগ সুবিধা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা, গুম, দখল, সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেকদের। জাতিকে মেধাশূন্য করার অন্যতম কারিগর ডাক্তার দীপুমণি গ্রেপ্তার। হত্যা চেষ্টার অভিযোগ, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।